প্রশ্ন সরাসরি করতে চাই, মানুষকে কি আপনি বোকা ভাবেন? কারণ 2019 সালে আপনি বিজেপির হয়ে প্রচার করলেন, এখন তৃণমূলের হয়ে প্রচার করছেন, আর বলছেন মানুষ উচ্ছ্বসিত, মানুষ তৃণমূলের হয়ে আপনাকে মেনে নেবে, আশাবাদী আপনি। তখন তো সৌমিত্র খাঁ প্রচারের ময়দানে নামতে পারেননি, তাই বাধ্য হয়ে আপনি প্রচার করছেন, কিন্তু এখন কিন্তু আপনার বিপরীতে প্রচারের ময়দানে তিনিও আছেন। লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? টাফ ফাইট একেবারে। দেখুন, আমার উল্টো দিকে যে আছে তাকে আমি আমার প্রতিপক্ষ বলে মানতেই নারাজ। তিনি বিগত 10 বছরই বিষ্ণুপুর লোকসভার সাংসদ ছিলেন। তিনি 10টা বছরে বিষ্ণুপুর লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা, তার কোনো উন্নয়ন করেননি, কোনো কাজ করেননি, মানুষের পাশে থাকেননি, মহিলাদের সম্মান করেননি, কোনো কিচ্ছু করেননি। তাহলে এমন লোককে আমি প্রতিপক্ষ মানব কেন? ওনার ওই লাম্ফ ঝম্প লাভ যা ভোট আসলে এদল ওদল করা, এই চরিত্রটা মানুষ বুঝে গেছে, তাই মানুষ আর ওনাকে ভোট দেবে না। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা। লোকসভা নির্বাচনে একেবারে অন্যতম হট সিট বলা চলে বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি, কথা বলবো তার সঙ্গে। রোদের তাপ যেমন বাড়ছে, ভোটের তাপও বাড়ছে, একেবারে সমানে পাল্লা দিয়ে। এই পরিস্থিতিতে কেমন আছেন? ভালো আছি এই কারণে বলছি, দেখুন, তীব্র দাবদাহ সে তো নিঃসন্দেহে। আপনি জানেন যে আমাদের এই বাঁকুড়া জেলা বিষ্ণুপুর, এখানে এমনিতেই আপনার কি বলবো, গরমের প্রবাহ অন্যান্য জেলার থেকে অনেক বেশি, কিন্তু তার মধ্যে একটা কারণে ভালো আছি, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে, মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি আবেগ দেখে, ভালোবাসা দেখে, এবং মানুষ যে বাড়ির মেয়ে হিসেবে আমাকে পেয়ে এতটা উচ্ছ্বসিত, এটাতে কোথাও সত্যি কথা এতটাই মনটা ভালো লাগছে, তখন আর গরম ফিল হচ্ছে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন সরাসরি করতে চাই, মানুষকে কি আপনি বোকা ভাবেন? কারণ 2019 সালে আপনি বিজেপির হয়ে প্রচার করলেন, এখন তৃণমূলের হয়ে প্রচার করছেন, আর বলছেন মানুষ উচ্ছ্বসিত, মানুষ তৃণমূলের হয়ে আপনাকে মেনে নেবে, আশাবাদী আপনি। দেখুন, তৃণমূলের হয়ে মেনে নিয়েছিল বলেই আরামবাগের মতন একটা কঠিনতম সিটে আমি খুব মিনিমাম মার্জিনে আমি পরাজিত হয়েছিলাম। আবার এই যেখানে বসে আছেন এই জয়পুর ব্লকেই আমি কিন্তু এই সদ্য কয়েক মাস আগে জেলা পরিষদে বিপুল ভোটে জিতেছি এবং বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হয়েছি। এবং সর্বোপরি আজকে দেখুন, এই বিষ্ণুপুর লোকসভা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা, কারণ আপনারা জানেন বিষ্ণুপুরের ঐতিহ্য পরতে বিষ্ণুপুরের একটি শতাব্দী প্রাচীন নগরী, মন্দির নগরী, গুপ্ত বৃন্দাবন, সেই সিটটির আমি প্রার্থী আমার দলের তরফে। এটা অত্যন্ত গর্বের, আনন্দের। এবং দেখুন, মানুষকে বোকা ভাবার ধৃষ্টতা কোনোটাই আমার নেই, কারণ মানুষ হচ্ছে আলটিমেটলি জনতা জনার্দন, মানুষই শেষ কথা বলে, আর মানুষই ভগবান। সেই আপনি যদি স্বামীজির কথাই বলেন যে শিব জ্ঞানে জীব সেবা করো, তো আমি ওই মন্ত্রটাই খুব বিশ্বাসী। দেখুন, তৎকালীন আমার লড়াই একটা পরিস্থিতি ছিল, আর এখনকার লড়াইয়ের পরিস্থিতি একরকম। মানুষ তাদের ঘরের মেয়েটাকে চিনেছে, জেনেছে, বুঝেছে এবং 100% বিশ্বাস করেছে যে এই মেয়েটা কাজ করবে। তখন তো সৌমিত্র খাঁ প্রচারের ময়দানে নামতে পারেননি, তাই বাধ্য হয়ে আপনি প্রচার করছেন, কিন্তু এখন কিন্তু আপনার বিপরীতে প্রচারের ময়দানে তিনিও আছেন। লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? টাফ ফাইট একেবারে। দেখুন, আমার উল্টো দিকে যে আছে তাকে আমি আমার প্রতিপক্ষ বলে মানতেই নারাজ, এবং তিনি আমার প্রতিপক্ষ এটা ভাবতে কোথাও যেন একটা হীন মনে হচ্ছে, কারণ এমন একজন প্রতিপক্ষ যাকে আপনারা ইন্ডিকেট করছেন, তার নামটা বলে আমি মুখ দুর্গন্ধ করতে চাই না, তিনি বিগত 10 বছরই বিষ্ণুপুর লোকসভার সাংসদ ছিলেন। তিনি 10টা বছরে বিষ্ণুপুর লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা, তার কোনো উন্নয়ন করেননি, কোনো কাজ করেননি, মানুষের পাশে থাকেননি, মহিলাদের সম্মান করেননি, কোনো কিচ্ছু করেননি। তাহলে এমন লোককে আমি প্রতিপক্ষ মানব কেন? এই 10টা বছরের 5টা বছর তো তৃণমূলের সাংসদ ছিলেন, তাহলে সেই দায় কিছুটা তৃণমূলেরও তো বর্তায়, অস্বীকার করতে পারবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বুঝেছিলেন যে ইনি কাজ করছেন না, মানুষের পাশে থাকছেন না, এনাকে টিকিট দিলে দল রেজাল্টটা খারাপ হবে বা সেটা উচিত নয়, তাই জন্যই কিন্তু দল ওনাকে টিকিট দেবো না 14 সালে, এটা পরিষ্কার জেতার পর 19 সালে নিশ্চিত হয়ে গেছিল যে তৃণমূল কংগ্রেস ওনাকে আর টিকিট দিত না, এবং সেটা বুঝতে পেরেই উনি দলে ঝাঁপ মেরেছিলেন বিজেপিতে, কারণ ওনার ওই লাম্ফ ঝম্প লাভ যা ভোট আসলে এদল ওদল করা, এই চরিত্রটা মানুষ বুঝে গেছে, তাই মানুষ আর ওনাকে ভোট দেবে না। 2019 সালে সৌমিত্রবাবু গেলেন বিজেপিতে, আপনি ওনার হয়ে প্রচারও করলেন, ভোটেও তিনি জিতে গেলেন, তারপর আপনি হঠাৎ আবার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে কেন? তাহলে জীবনে বাঁচার লড়াই ছিল, আমি যদি রাত্রি 3:25 বাড়ি ছেড়ে না বেরিয়ে আসতাম, আজকে হয়তো যে আমার বিপক্ষ প্রার্থী তিনি বা তার পরিবার হয়তো আমাকে বাঁচতে দিতেন না।
আমাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল এবং জীবন মানে মানসিক অত্যাচারটা এতটাই টর্চার হয়েছিলাম আমি যে আমাকে দিনের পর দিন খেতে দেওয়া হতো না জানেন। সেক্টর 2-তে উনি থাকতেন একটি বিশাল বাড়ি ভাড়া নিয়ে। সেই বাড়িটির নাম্বার ছিল সল্টলেক সেক্টর 2 BL 220। সেই বাড়িটি আড়াইতলা বাড়ি ছিল, সেটি ভাড়া নিয়ে থাকতেন উনি। বিলাস বেসন মৎসব বিলাসিতায় থাকতেন। আর আমাকে সেক্টর 3-র একটি বাড়িতে রেখে দিয়েছিলেন। সেখানে কোনো যোগাযোগ রাখতেন না, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, আমি খেতে পাচ্ছি কি বেঁচে আছি কি মরে গেছি উনি কোনো খোঁজই রাখতেন না। পরে জানতে পারলাম যে উনি পার্টি করার নাম করে উনি আসলে বহু নারী সঙ্গ করে বেড়াচ্ছিলেন এতদিন। এবং শিলিগুড়ির যে মহিলাকে উনি আমি থাকতে থাকতেই একসঙ্গে থাকা শুরু করেছিলেন এবং সেই মহিলাটির সঙ্গে উনি এখন বিয়ে করেছেন। সেই মহিলাটিকে, সেই মহিলাটির তখন হাজব্যান্ড বেঁচে ছিল। তার হাজব্যান্ড ছিল বিজেপির জেলা প্রেসিডেন্ট এবং তার হাজব্যান্ড জানতে পেরে গেছিলো ব্যাপারটি আমার থেকে অনেক আগেই। এবং আমার যিনি বিপক্ষ প্রার্থী তিনি MP হয়েছিলেন 19 সালে 23শে মে। আর যাকে বিয়ে করেছেন সেই মহিলার হাজব্যান্ড যিনি বিজেপির জেলা প্রেসিডেন্ট ছিলেন তার মারা যাওয়া মানে আপনার 19 সালের 8ই ডিসেম্বর। মানে মাত্র 4.5 মাসের মধ্যে ব্যাপারটা জানতে পেরে ওনার মৃত্যুটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু, এটা খুব রহস্যজনক। মানে এটা যদি ভিজিলেন্স হয় প্রকৃত সত্য তথ্য ধরা পড়বে। এবং সেই মহিলাটির সঙ্গে উনি ফুর্তি বিলাসিতা করতে যেতেন, আমাকে অত্যাচার করতেন, বলতেন পার্টির কাজ করতে যাচ্ছি। পরে বুঝলাম নির্যাতন অত্যাচার এতটাই বেড়ে চলেছে এবং এই মহিলাটির সঙ্গে অবৈধ সম্পর্কটা এতটাই ওনাদের মানে নিম্ন রুচির দিকে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমাকে যদি বাঁচতে হয়, আমার বাবা মাকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে কিন্তু এই বাড়ি ছাড়তে হবে। তখন একাকী নারী, কলকাতা শহর অন্ধকার, সেই সময় আমি রাত্রি 3:35-এ আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলাম। এবং যখন একটা একটা করে সিঁড়ি নামছিলাম তখন ভাবছিলাম সুজাতা তোমাকে পারতে হবে, তোমাকে বাঁচতে হবে, তোমাকে জিততে হবে। আর তার পারিবারিক সমস্যা, সাংসারিক সমস্যা, সেটা থেকে দলেও মানে দুজনের দলটাও আলাদা আলাদা হয়ে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে উনি আমার যখন প্রচণ্ড আমার নাম হয়ে গেল এবং আমার যশ হয়ে গেল, গোটা সবাই আজও সবাই স্বীকার করে, ওনার দলের লোকও এবং আমার দলের লোক থেকে শুধু সবাই, যে 19 সালের লড়াইটা লড়েছিলাম আমি। উনি শুধু জাস্ট একটা নামমাত্র ছিলেন এবং সেই লড়াইটা মৃত্যুর সঙ্গে সামনা করে ওনাকে জয় হাসিল করিয়ে দিয়েছিলাম। তার ফলে আমার যে নাম, আমার যে যশ, সেটা উনি সহ্য করতে পারলেন না, উনি আর ওনার পরিবার। আমার উপর নির্যাতনটা আরও বাড়তে থাকলো। এবং সর্বোপরি আমি একটা বর্ণও মিথ্যে বলিনি জানেন তো। একটা বর্ণও কোনো ফুটেজ খাওয়ার জন্য বলুন, একটা বর্ণও প্রার্থী হওয়ার জন্য বলুন, আমি বলিনি। কারণ আমি সত্যি বলতেও চাই না। কারণ ওনার ওই অত্যাচারের দিনগুলো না আমি আর মনে রাখতে চাই না। আমার ট্রমাটাইজ লাগে, ভয় লাগে, বিয়ের কথা শুনলে ভয় লাগে। উনি কিন্তু বারবার বেশ বিয়ে করে চলেছেন। প্রতি বছর ভোট আসলে দল বদল করেন, এবার লোকে বলছে বউ বদল করেছেন। একদমই আপনি একটা বিষয় বললেন, শুধু এটা কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নয়, তার মধ্যে একটা রহস্যের গন্ধও আপনি তুলে ধরলেন। কোথাও গিয়ে ওনার বর্তমান স্ত্রীর প্রাক্তন স্বামীর মৃত্যুর পিছনে বলছেন যে একটা সৌমিত্রবাবুর হাত থাকতে পারে। দেখুন, সেটা তো ভিজিলেন্স হোক, ফরেনসিক তদন্ত হোক, এটা আমি বলবো বারবার করে। কারণ খুবই রহস্যজনক তাদের এই অবৈধ সম্পর্কটা শুরু হয়ে গেছিলো ওনার স্বামী বেঁচে থাকতে থাকতেই, যেটা ওনারা অস্বীকার করেন। ওনারা কারণ স্বাভাবিক, মিথ্যে তো বলবেনই, এটাই স্বাভাবিক। কারণ অবৈধ সম্পর্ক স্বীকার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ওই লোকটি ছিল বিজেপির জেলা প্রেসিডেন্ট আর ইনি ছিলেন বিজেপির MP। মহিলাটি কোনো কাজকর্ম করতেন না, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বিজেপি জেলা প্রেসিডেন্ট আবার ঘোষিত হলেন এনার MP হওয়ার মধ্যে মাত্র 4.5 মাসের মধ্যে অদ্ভুতভাবে গাড়ি অ্যাক্সিডেন্টে রহস্যজনক মৃত্যু বহরমপুরে। এবং তারপরে তাদের মানে এতটাই মেলামেশা বেড়ে গেল, এতটাই তাদের মানে কি বলবো, মানে উদ্দাম নৃত্য বেড়ে গেল, মানে উচ্ছ্বাস বেড়ে গেল। মানে এটা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে রহস্য আছে এবং 2-2 4 ব্যাপার আছে। তো আমি একটাই কথা বলবো, পাপ ছাড়ে না বাপকে। যারা পাপী তাদের বিচার হবেই। কারণ ফুর্তি বেশি দিন স্থায়ী হয় না, মানুষের সততাই স্থায়ী হয়। সুজাতাদি, প্রথমেই যে বিষয়টা আমি তুলছিলাম যে সাধারণ মানুষকে কী করে বোঝাবেন, বিজেপি প্রচার করলেন, এখন তৃণমূলের প্রচার করলেন, মানুষ গ্রহণ করবে?
মানুষ তো গ্রহণ করেছেই বলেই না এই সদ্য সমাপ্ত জেলা পরিষদের নির্বাচনে এত ভোটে জিতেছি, কর্মাধ্যক্ষ হয়েছি। মানুষ বিশ্বাস করেছে, ভালোবেসেছে বলেই না এত বড় একটা লোকসভার প্রার্থী হয়েছি। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসে হাত মেলাচ্ছে, গলায় মালা পরাচ্ছে, ফুলে পাপড়ি দিচ্ছে, এত উচ্চাস শাঁখ বাজিয়ে বরণ করছে, উলুধ্বনি দিচ্ছে। তাহলে এটাতে কি বিশ্বাস হয় না যে মানুষ আমাকে শুধু বিশ্বাস করেনি, মানুষ বিশ্বাস তো করেইছে 100%, তার সাথে ভালোবেসে ঘরের মেয়ে হিসেবে বুকে আগলে নিয়েছে। আচ্ছা, আপনি জিতলে কি এমন করবেন যেটা অন্য কোনো দল বা অন্য কোনো প্রার্থী সেটা করবে না? বিষ্ণুপুরের জন্য কি উন্নয়ন করবে? দেখুন, আমার সবচেয়ে যেটা স্বপ্ন, ইচ্ছা, যেটা বিগত 10 বছর এমপি থাকা সত্ত্বেও আমার বিরুদ্ধে যিনি প্রতিপক্ষী বিজেপির এমপি এবং বিদায়ী এমপি এবং প্রার্থী, তিনি 10টা বছর আওয়াজ ওঠালেন না, 10টা বছর কোনো কাজ করলেন না, ভাবলেনও না। আমি চাই আমার বিষ্ণুপুর, আমার প্রাণের শহর, মন্দির নগরী, গুপ্ত বৃন্দাবন, আপনারা সবাই জানেন, সেই বিষ্ণুপুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা করা হোক। আর যেদিন সারা পৃথিবী থেকে ফান্ড আসবে আর বিষ্ণুপুরকে আমরা আরও সোনার বিষ্ণুপুরকে সাজিয়ে তুলতে পারবো, আমার এটা খুব ইচ্ছা। আর আমার টুকটাক জায়গায় জলতল নিচে বলে যেটুকু একটু জলের টুকটাক সমস্যা রয়েছে, মমতাদি 99% করে দিয়েছে, কিন্তু যে অঞ্চলগুলোর একটু জলতল খুব নিচে বলে জলের কষ্ট, সেই অঞ্চলের সব মানুষের জলের কষ্ট যেন আমি মিটিয়ে দিতে পারি, আমার এটা সবচেয়ে বেশি ঈশ্বরের কাছে প্রার্থনা, কারণ জলের নাম জীবন। বিষ্ণুপুরের তো বেশ কিছুটা অঞ্চল জুড়ে বনাঞ্চল রয়েছে, এই বনাঞ্চল নিয়ে কি ভাবনা আপনার? সেখানকার যে আদিবাসী মানুষরাও যে এখানকার রয়েছে, তারাও তো এখনও সমাজের যে মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে, তাদের উন্নয়নের জন্য কি ভাবনা? দেখুন, আমি সবচেয়ে বড় কথা জানি যে আদিবাসীদেরকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই খুব ভালোবাসি, কারণ তাদের যে সহজ সরল জীবন, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, প্রকৃতির মাঝে থাকা, এটা কিন্তু আমাদের খুব আকৃষ্ট করে। তাই জন্যই তাদেরকে তাদের উদ্দেশ্যে জয় জোহর, জয় মারাংবরুর জয় বলতে চাই। এবং আদিবাসীদের জন্য নানা প্রকল্প মমতাদি নিয়েছেন এবং সেগুলো সব সাফল্যের সাথে চলছে। আজকে দেখুন লক্ষ্মী ভাণ্ডারটাও তাদেরকে 1200 টাকা করে দেওয়া হলো। তাই আমি একটাই চাইছি যে আদিবাসী হোক আর যেই হোক, হাতির হানায় কাউকে যেন বিপদে পড়তে না হয়, কারু যেন প্রাণ না যায়, শস্য ক্ষতি না করতে পারে। আমি সেইটা লোকসভায় জিতলে আমি সর্বতোভাবে চেষ্টা করব, কথা দিলাম। সৌমিত্র খাঁকে নিয়ে আমরা কথা বলেছি, অন্যদিকে বামেদের প্রার্থী বিষ্ণুপুরে শীতল কৈবর্ত, তাকে নিয়ে কি ভাবনা? ওনার নামেই তো শীতল, ওনাদের দলও অবস্থা শীতল, তাহলে আর কি বলবো বলুন। একটা হচ্ছে ব্যাপার, ওনারা তো অস্তিত্ব সংকটে ভুগছে। ওনারা আগের বার চেয়েছিলেন তৃণমূলকে শেষ করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করতে, নিজেরাই শেষ হয়ে গেলেন। ওই যে বলে না, প্রতিহিংসার রাজনীতি কখনোই ভালো নয়। ওনারা তৃণমূলের প্রতি হিংসায় সিপিএম নিজের ভোটটা বিজেপিতে ট্রান্সফার করিয়েছিল, তাই জন্য সিপিএম নিজের ভোটটাই ধরে রাখতে পারেনি এবং বিজেপির সেরকম কোনো সংগঠন ছিল না, কিছু ছিল না। সিপিএমের ভোটটা নিয়ে 19 সালে জিতেছিল। তাহলে আজ তো সিপিএমের ভাবা দরকার যে তারা অস্তিত্ব সংকটে ভুগছে, শুধু তাই নয়, অস্তিত্বহীনতায় ভুগছে। আজ তাদের গোটা বাংলায় দেখুন, একটা লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, বিধানসভা বলুন, কোথাও তাদের একটা মেম্বার পর্যন্ত নেই। তাই এই সিপিএমকে আর কী বলবো, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, আর এদেরকে নিয়ে বেশি কথা বলে বাঁচিয়ে রেখে লাভ নেই। অনেকেই বলছেন যে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষও বলছে যে বামেদের ভোট বাড়তে পারে, বামেরা ফিরছে ধীরে ধীরে। আপনার কি মত? না দেখুন, বামেরা যদি মনে হচ্ছে ফিরছে, বাড়ছে, সেটা রেজাল্টেই বোঝা যাবে। এখনও পর্যন্ত রেজাল্টে তো গোল্লা ছাড়া কিছু নেই। তো গোল্লার পাশে দেখি কোনো সংখ্যা বসে নাকি, সেই দিন বুঝবো বাড়ছে না কমছে। তবে একটাই কথা বলবো, আপনারা নিজেদের ভোটটা ধরে রাখুন। বামফ্রন্টকে বলছি, আপনারা তৃণমূলের পিছনে বাঁশ দিতে যেয়ে বিজেপিকে ভোটটা দিয়েছিলেন, আর যতদিন বিজেপি করেছি তার অভিজ্ঞতা থেকে বলছি, বিজেপির সবচেয়ে বড় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। ঠিক আছে, তাহলে সেই কমিউনিস্টরা যদি মনে করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে লাগার জন্য বিজেপিকে সাপোর্ট করে, তাহলে ওনারা তো এমনিই অস্তিত্বহীনতায় ভুগছেন, শেষ হয়ে গেছেন, পুরো মুছে যাবেন। তাই তাদেরকে আমার একটাই বার্তা যে সিপিএমকে যে আপনারা নিজের ভোটটা নিজেরা ধরে রাখুন। বামেরা তাদের ভোটের ইস্তেহারে প্রকাশ করেছে যে জিডিপি থেকে 5% তারা স্বাস্থ্যের খাতে বরাদ্দ করবে। কি মনে করেন আপনি এই নিয়ে? স্বাস্থ্য খাতে কি এই খরচটা করা উচিত? এবং আপনি যদি যেতেন পার্লামেন্টে গিয়ে কি এই নিয়ে কোনো লড়াই করবেন?
না, নিশ্চয়ই লড়াই করব। আমি একটাই কথা বলবো যে দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আপনি যেটা বলছেন, মানে আপনার প্রশ্নটা জিডিপি ছিল। দেখুন, জিডিপি যে পরিমাণে মুদ্রাস্ফীতি গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, এটা তো ধরুন কেন্দ্রীয় সরকার করেছে। কেন্দ্রীয় সরকার মানুষের প্রতি যে বঞ্চনা, যে অবহেলা, যে অসম্মান এবং দিনের পর দিন এমনভাবে পেটে মারার ভাতে মারার চেষ্টা করে চলেছে এবং মুদ্রাস্ফীতির হারটা ভয়াবহ লেভেল হয়ে যাচ্ছে এই বিজেপির আমলে। এগুলো তো বিজেপিকে বন্ধ করতে হবে, আর ওনারা বন্ধ করবেন না এটা মানুষ বুঝে গেছে। তাই 24-এ মানুষ ঠিক করে ফেলেছে যে বিজেপিকে কেন্দ্রীয় সরকার থেকে উৎখাত করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুক দিয়ে মানুষকে আগলে রাখছেন। আজকে কৃষক বন্ধুই বলুন, শস্য বিমাই বলুন, কন্যাশ্রী, রূপশ্রী যাই বলুন, সব তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এবং সর্বোপরি আজকে লক্ষ্মী ভাণ্ডার যেটা, এটা তো মমতাদির মানে কি বলবো, মানে সোনার থেকেও যদি বেশি কোনো স্ট্রোক হয় তাহলে গোল্ডেন স্ট্রোক আর কি। তাই জন্য সেখানে আমি একটাই কথা বলতে পারি যে বিজেপি যা খুশি করে নিক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এবারে বিষ্ণুপুর লোকসভায় জোড়া ফুলেই ফুটবে, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিটটা উপহার হিসেবে পাবে। সৌমিত্র খাঁকে চ্যালেঞ্জ করলেন? না না, চ্যালেঞ্জার মনে করলে তবে তো চ্যালেঞ্জ। ওকে তো আমি কোনো চ্যালেঞ্জের যোগ্যই মনে করি না। আমি যেদিন রাত্রি 3:25 বেরিয়ে এসেছিলাম, সেদিন তো উনি ভাবতেই পারেননি। উনি তো বিলাসিতায় মত্ত ছিলেন, ফুর্তিতে মত্ত ছিলেন, উনি তো ভাবেনইনি। এবং যে অত্যাচারটা আমার উপর করেছিলেন, মানসিক নির্যাতন, ভাবতে পারেন যে আমি আছি তা সত্ত্বেও এই মহিলাটিকে নিয়ে থাকা শুরু করেছিলেন, একসাথে লিভ ইন করা শুরু করেছিলেন। তাহলে কতটা নির্লজ্জ একজন সাংসদ হতে পারে? অথচ মানুষকে জিজ্ঞাসা করে নিন যে এই সব অঞ্চলের মানুষরা তাকে বিগত 5 বছরে কবার দেখেছে। মানুষ তো তাকে পাশেই পায়নি। মানুষ এবার ঠিক করে নেবে, আমার এটাই বিশ্বাস। সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ব্রাহ্মণ, বাউরি, বাগদি যেই হোক, যে আমাদের এই মহামূল্যবান একটি করে ভোট, এটি আমাদের তৃণমূল কংগ্রেসকেই দেওয়া উচিত, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে নয় নয় নয়। একটা প্রশ্ন আমি করতে চাই। স্কুল ফেরত দুটি মেয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম যে কন্যাশ্রীর টাকা এবং এখানে কন্যাশ্রীর টাকায় বিয়ে হচ্ছে না পড়াশুনো হচ্ছে, এই বিষয়টা জানার জন্য। তাদের বক্তব্য অনেক মেয়েরই ক্লাস 6 থেকে বিয়ে হয়ে যাচ্ছে। কন্যাশ্রী তো দেওয়ার পরিকল্পনাই ছিল বিয়ে রোখার জন্য, বাল্যবিবাহটা রোখার জন্য, কিন্তু কই, তাহলে কি কন্যাশ্রী ফেল? না না না, কন্যাশ্রী সত্যিই কন্যাশ্রী। কারণ আমাদের বাংলার কন্যাশ্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, এটা কখনো ফ্লপ হতে পারে না, লস হতে পারে না। দেখুন, কিছু ব্যক্তিগত মানুষের সবসময় পেছনে লাগাটা স্বভাব হয়ে থাকে, কুরুচি করা স্বভাব হয়ে থাকে। তারা তো স্কুলের ছাত্রী, তারা স্কুলের স্টুডেন্ট, তাদের আমরা জিজ্ঞাসা করেছি, তাদের থেকে জানতে চেয়েছি যে এখানকার পরিস্থিতিটা কেমন। তারা বলছে যে ক্লাস 6-এ পড়াকালীন মেয়েদের ক্লাস 8-এর মধ্যে 10-15 জনের বিয়ে হয়ে গেছে। বাল্যবিবাহ রুখতে কি সফল হয়নি তৃণমূল সরকার? বাল্যবিবাহ আপনি ভালো করে যদি গোটা বিষ্ণুপুর লোকসভায় খোঁজ নেন, বাংলাতেও খোঁজ নেন, বাল্যবিবাহ এখন প্রায় আমাদের বাংলাতে বন্ধের পথে। বিষ্ণুপুর লোকসভাতে তো আপনি খুঁজেই পাবেন না। কারণ এই যে কন্যাশ্রীর টাকাটি বা এই যে রূপশ্রীর টাকাটি, দুটি 50,000 টাকা, এবং বাড়ির মায়ের হাতে লক্ষ্মী ভাণ্ডারে এই যে 1000 টাকা করে ঢুকে যাচ্ছে, 1200 টাকা করে, এটার ফলে আগে যেটা একদম হতদরিদ্র পরিবারের মা বাবারা ভাবতো মেয়ে জন্মের পরেই কবে বিয়ে দেবো বিয়ে দেবো বিয়ে দেবো, আজ কিন্তু সেই মা বাবারাই বলছে আমার মেয়েকে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আইএস অফিসার বানাবো, টিচার বানাবো, এসব বলছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে বাল্যবিবাহ বন্ধ হয়েছে বলেই এটা হয়েছে। আর দেখুন, একটা ইতিউতি ঘটনা, সেটা তো আপনার মানে উদাহরণ, সেটা তো আপনি বাস্তব বলতে পারবেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কন্যাশ্রী, রূপশ্রী, এটা মানে বিশাল, মানে একটা কম বয়সে বিয়ে ঠেকার একটা বিশাল অস্ত্র হয়েছে। মেয়েদের পড়াশোনা করতে একটা বাধ্য করা হচ্ছে। এটা খুব ভালো প্রকল্প, মানে খুবই ভালো প্রকল্প। আর সবুজ সাথী যে সাইকেল দেওয়া হয়, আমরা দেখলাম মেয়ে দুটি সাইকেল নিয়েই ফিরছে, কিন্তু সবুজ সাথীর সাইকেল নয় সেটা। এবং আমরা জিজ্ঞাসাও করেছি যে সবুজ সাথীর সাইকেল নয় কেন, বলছে বাড়িতে আছে, আমরা যখন দিয়েছিল তখনও চড়ে আসতে পারিনি, এতটাই খারাপ অবস্থা যে হেঁটে হেঁটে আসতে হয়েছে। দেখুন, একটা কথা বলি, সবুজ সাথী সাইকেল তো এত এত মানুষ চড়ছে। সবচেয়ে হাস্যকর কোথায় লাগে জানেন? সবুজ সাথীর সাইকেলে চেপে বিজেপির কর্মী বিজেপির প্রচারে যাচ্ছে, দেয়াল লিখন করছে। এটা সবচেয়ে হাস্যকর, লজ্জার লাগে যে দিদির দেওয়া সবুজ সাথী সাইকেলটা পরে চেপে, সেই সাইকেলে চেপে পরে বিজেপির দেয়াল লিখন করছে, বিজেপির কাছে যাচ্ছে।
এতটাই তাদের নির্লজ্জতা। এবং সর্বোপরি আজকে একটা জিনিস দেখুন, ভেবে দেখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবার জন্য সব জিনিস দেন, কোনো কিন্তু আলাদা করে কোনো ভাগ বাটোয়ারা কিছু নেই। তাহলে আজকে মানুষ ঠিক করে নিয়েছে যে ভোটটা কোথায় দেবে, কেন দেবে, কী জন্য দেবে। আর সেটা আমার পূর্ণ বিশ্বাস, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দেবে, জোড়া ফুলে ভোট দেবে এবং নিজেদের অধিকার রক্ষার লড়াইতে নিজেরাই লড়বে, এটা আমার বিশ্বাস। আর একটা বিষয়, বিষ্ণুপুরে তো কর্মসংস্থানেরও খুব ক্রাইসিস। সাধারণ মানুষের সে অর্থে কর্মসংস্থান নিয়ে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, অনেকেই বলছে তাদের দৈনিক তাদের যে আয় 200-250 টাকা। এখন এই যে মুদ্রাস্ফীতির কথা বলছিলাম, যেভাবে দিন দিন মূল্যবৃদ্ধি হচ্ছে বাজারের জিনিসপত্রে, কী করে সংসার চলবে তাদের? দেখুন, আপনারা কিছু ব্যবস্থা কিছু ভাবছেন যে সাধারণ মানুষের কর্মসংস্থানের কোনো চেষ্টা, কোনো শিল্প? না, দেখুন, আমরা তো সবসময় মানে মমতাদির সৈনিকরা সবসময় মানুষের পাশে আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন, দেখুন, মানে আপনার এই জিডিপি নিয়ে যে প্রশ্ন, সেটা তো আপনাকে উত্তর দিলাম আমি, যে মুদ্রাস্ফীতির হারটা প্রচণ্ড লেভেল বেড়ে গেছে, তার ফলে এই দুরবস্থা। আজকে দেখুন, বেকার ছেলেদের কোনো চাকরি দেয়নি বিজেপি। 2 কোটি বেকারের চাকরি দেবো বলেছিল, সেখানে 200 লোকেরও হয়নি। রাজ্য সরকারেরও কিন্তু অনেক শূন্য পদ রয়েছে, সেগুলো ফাঁকা নেই, নিয়োগ হচ্ছে না। দেখুন, আজকে 15 লক্ষ টাকা দেবো বলেছিল মোদি, সেটাও দেয়নি। এবং আপনি যেটা বললেন যে রাজ্য সরকারের অনেক পদ শূন্য পড়ে আছে, আপনি নিশ্চিত জেনে রাখুন সেই পদগুলিতে নতুন নিয়োগ হবে, রিক্রুটমেন্ট হবে আফটার লোকসভা ভোট। এখন তো হাত বাঁধা, আফটার লোকসভা ভোট সেই পদগুলো রিক্রুটমেন্টও হবে এবং স্বচ্ছ উপায়তে নেওয়া হবে। প্রচুর ছেলে মেয়ে আজও গান্ধী মূর্তির, কেউ কেউ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা বসে রয়েছে, যোগ্য চাকরি প্রার্থী চাকরি পায়নি এবং শূন্য পদে তো নিয়োগ হচ্ছে না। শুধু বলা, আশা দেওয়া হচ্ছে যে হবে হবে, কিন্তু কবে হবে? দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে যে দিন দিন মানুষের। না, দেখুন, এটা তো সত্যি কথাই, বাস্তব কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন, আজকে চাকরি বলুন বা যে কোনো কিছু বলুন, সেটা কিন্তু আপনার আজকে সেন্ট্রালেরও দায়িত্ব নেওয়া উচিত। কারণ সেন্ট্রালে তাদের যা অর্থসংস্থান, কর্মসংস্থান, ততটা তো একটা রাজ্যে থাকে না। তাও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন কীভাবে সমস্যাটা মিটিয়ে তাড়াতাড়ি মানে ব্যাপারটাকে সলভ করা যায়। কিন্তু কিছু বিরোধীদের চক্রান্ত থাকে, যারা ব্যাপার সলভ করতেও চায় না, সমস্যা পাকিয়ে রাখতে চায়, তো তাদেরকে নিয়ে আমি বেশি ভাবিত হতে চাই না। একটা জিনিস বুঝতে পারছি, চারিদিকে যারা নতুন ভোটার, আমি সেরকম কিছু নতুন ভোটারকেও কিছু মানুষ সার্ভে করেছিল, তাদেরও কিন্তু একটা অদ্ভুত তাদেরও মানে চাহিদা দেখলাম, যে তারাও বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো। তার কারণটা হচ্ছে, বলছে আমি স্কলারশিপের টাকা পেয়েছি, বলছে আমার বাড়িতে আমার বোন কন্যাশ্রীর টাকা পেয়েছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পৌঁছে যাওয়া, সেটা আপনি যে প্রকল্পই বলুন, এত প্রকল্পও চলে, কিন্তু কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, রূপশ্রী বলুন, শস্য বিমাই বলুন, কৃষক বন্ধুই বলুন, এগুলো মানুষ পেয়ে পেয়ে এত স্যাটিসফাইড যে বিষ্ণুপুর লোকসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না। একদম দিদি, আমিও একমত। প্রকল্পের মাধ্যমে ভাতা পেয়েছে, কিন্তু আমরাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সার্ভে করেছি। তার সাধারণ দোকান রয়েছে, ওই পান মশলা এসব বিক্রি করেন। তিনি বলছেন তার ছেলে এমএসসি করে বেকার হয়ে বসে আছে, কাজ পায়নি। তাহলে শুধু ভাতা পেলেই হবে? চাকরিও তো পেতে হবে। সে তো নিশ্চয়ই। দেখুন, আমি তো 100% একটা কথা বলবো যে দেখুন, ভাতাটা আলাদা জিনিস, চাকরিটা আলাদা জিনিস। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ভাতাও দিচ্ছে। সিপিএম তো কোনোদিনও কিছুই দিত না। সিপিএম তো না চাকরি, না বেতন, না ভাতা, কোনো কিছুই দিত না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাবো যে উনি একটা মহিলাকে 1000 টাকা বাড়িতে বসে বসে পাঠিয়ে দিচ্ছেন, না আসলেও চলবে। এটা আপনি কোনো পেশাতে পাবেন না। দিদি, 1000 টাকায় তো সংসার চলে না। বাড়ির যদি ছেলেটার যে পড়াশুনো করে শিক্ষিত হলো, সে যদি চাকরি না পায়, সে সংসারটা তো তলিয়ে যাবে, সে সংসারটাকে উঠে দাঁড়াতে পারবে? আপনি বলুন। আমি দেখুন একটা কথা বলছি, যে সংসারটা কিন্তু একার ভরসায় চলে না, সংসারটা কিন্তু সকলে মিলে একটা পরিবার। আজকে আপনি হিসাব করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া কতটা প্রকল্পের টাকা এক একটা পরিবারে ঢুকছে। আপনি কন্যাশ্রী 25,000 ধরুন, রূপশ্রী 25,000 ধরুন, সবুজ সাথী সাইকেল ধরুন, এবং সর্বোপরি কৃষক বন্ধুর আপনি জানেন 6,000 টাকা করে ধরুন, শস্য বিমা ধরুন, মানে যে কোনো এভরিথিং, স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকা বলুন, এগুলো সব যদি মানুষ ঠিকঠাক করে মেনটেন করে না,
তাহলে মানুষের সংসার চালানো এবং লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে মেয়েদের কাছে আশীর্বাদ স্বরূপ। আমি একদম সেই 500 থেকে 1000 থেকে 1200 করে দিলেন এবং আজকে মেয়েদের জয় জয়কার। এবং সর্বোপরি আমি ওটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিন। আমি একদম কন্যাশ্রীর টাকাটাও মেনে নিচ্ছি। আমি নিজে কন্যাশ্রীর টাকায় পড়াশুনো করেছি, গ্র্যাজুয়েশনের ফিস দিয়েছি কলেজের, কিন্তু ওই কন্যাশ্রীর টাকাতে তো সংসার চলে যায় না। আপনি বলছেন কন্যাশ্রীর টাকা পাচ্ছে, রূপাশ্রীর টাকা পাচ্ছে এবং তাতে চলে যাবে, কিন্তু কন্যাশ্রীর টাকা একবার পাচ্ছে মানুষ, একবার 25,000 টাকা, কিন্তু তাতে তো সংসার চলে যাচ্ছে না। আমি পড়াশুনো করে আজকে একটা চাকরি করি বলে আমার চলে যাচ্ছে। তো আমি বলছি সেই পড়াশুনো যে করছে, বেকারত্বটা তো ঘোচাতে হবে, চাকরির যোগান দিতে হবে। চাকরিটা কি দেবে তৃণমূল সরকার? দেখুন, তৃণমূল কংগ্রেস তো কম কিছু দেয়নি, কিন্তু একটা কথা বলি, আজকে 2 কোটি বেকারের চাকরি দেবো বলেছিল মোদী সরকার, সেটা তো দিল না, উল্টে বড় বড় বাত মেরে চলে গেল। আর তৃণমূল সরকার তো চাকরি দিয়েছে, প্রচুর মানুষ চাকরি দিয়েছে, আবার দেবে। এতে অনেক রিক্রুটমেন্ট হয়ে গেছে, অনেক রিক্রুটমেন্ট হবে। তৃণমূল কংগ্রেস থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে একটা কথা নিশ্চিত বলে রাখতে পারি, আপনারা সবাই সুরক্ষিত থাকবেন। আপনি গ্যারান্টি দিচ্ছেন? একদম, এটা ধরে নিন, এটা মোদির গ্যারেন্টি নয়, এটা দিদির সুরক্ষা। এটা কি সুজাতা মণ্ডলের মানে গ্যারান্টি যে দিদির সুরক্ষায় সবাই ভালো থাকবে? একদম, আমি তো বলছি ফেকু মোদির গ্যারেন্টি নয়। আমাকে মানুষ, এখানকার মানুষ চেনে। আমি বাড়ি থেকে 100 কিলোমিটার দূর থেকে এখানে ছুটে 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 আসতাম প্রতি সপ্তাহে, এবং আজকে আমি ওটাই বলতে চাইছি যে আমাদের দিদি যেটা কথা দেন সেটা মাথা দেন, আর দিদি পারেন সুরক্ষা দিতে, তাই দিদির সুরক্ষা কবচ হয়েছিল। আর মোদিরটা হচ্ছে যেহেতু জালিগিরি, ওই জন্য বড় বড় করে লিখতে হচ্ছে। বিষ্ণুপুর লোকসভা জুড়ে প্রচারে কখনো মহিষাসুর মর্দিনী, কখনো আবার শ্রীখোল বাজিয়ে রাধার সেজে তিনি প্রচার করে যাচ্ছেন, কখনো আবার সেলুনে ঢুকে চুল কাটতেও কোনো রকম সংকোচ বোধ করছেন না। প্রচারে কোনো রকম কোনো খামতি রাখতে চাইছেন না সুজাতা মণ্ডল। একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন সৌমিত্র খাঁর বিরুদ্ধেও। এখন দেখার শুধু, যিনি বিজেপির হয়ে প্রচার করেছিলেন 5 বছর পরই আবার তৃণমূলের প্রার্থী হিসেবে, তৃণমূলের ক্যান্ডিডেট হিসেবে এবং হবু সাংসদ হিসেবে বিষ্ণুপুরের মানুষ তাকে বেছে নেয় কিনা, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। 4 জুন রেজাল্ট বেরোবে, দেখা যাক, সেই দিকেই নজর থাকবে। আর সাপোর্ট করুন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এবং সঙ্গে থাকুন হাওয়ার।